পুজো করলাম, পুজো করে এসে তাই বসলাম, মনে হলো একটু তোমাদের সঙ্গে কথা বলি। হয় আমি যেখানে হোম সার্ভিস সেখানে বললাম, তারা খাবার না হয় দিয়ে গেল। হ্যাঁ, বলেছে একজন যে একটু ডাক্তার দেখাও, তাহলে আমি এরকম আমার পরিচিত একজনকে দেখেছি, ডাক্তার দেখানোর পর কিন্তু তার ঠিক হয়ে গেছে। দেয় না যে ভাই বলে, হ্যাঁ কেউ পরিচয় দেয় না। এই তো ফোন করছিল নিজে মুখে আজকে আমাকে বললো যে আমি অনেকবার ফোন করেছি, ওনার বাবাকে ফোন ধরেনি, ফোন ব্লক করে দেওয়া আছে। আমি জানি সেটা খুব ভালো। তারপরে আবার আমি যথারীতি পারিনি, সেই নিয়ে অনেক কিছু, অনেক অত্যাচার হয়েছে আমার ওপর, অনেক কিছু। শুভ সকাল বন্ধুরা, আবার এলাম তোমাদের সামনে একটা নতুন দিনে। আজকে একটুখানি কথা বলতেই এলাম, তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে এলাম। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, শনিবার, আর এখন বাজে 11:42। তাই জন্য এখনও শুভ সকাল বললাম, 12টা বাজেনি বলে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তা আজকে কদিন থেকেই তো তোমাদের কমেন্টস পড়ছি, কিন্তু কোনো রিপ্লাই আলাদা করে আর দেয়া হচ্ছে না। তো আজকে মনে হলো, যেহেতু আজকে মানে কাজ করার খুব একটা নেই, জানোই তোমরা, মেডিসিন কালকে নিয়েছি রাতে, তো সেই জন্য একটু ঝিমানি রয়েছে। তাই মনে হলো এই টুকটাক সকালে যেটুকু কাজকর্ম সেগুলো হয়ে গেছে, স্নান করলাম, পুজো করলাম, পুজো করে এসে তাই বসলাম, মনে হলো একটু তোমাদের সঙ্গে কথা বলি। তো এই 2-3 দিন ধরে যে ব্লগ দিয়েছি তার পরিপ্রেক্ষিতে অনেকে অনেক কমেন্ট করেছো। তো কেউ বলেছো, একজন জিজ্ঞেস করেছিলে যে দিদি আপনার বাপের বাড়ি মানে আত্মীয় স্বজন কেউ নেই কাছাকাছি, যে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে মানে বলে এই পরিস্থিতি এইসব। তো এখানে তো নেই, আমি যেখানে থাকি ধরো মুর্শিদাবাদে, এখানে তো আমার কোনো আত্মীয় স্বজন নেই, কারণ আমার বাবা এবং মা দুজনেই কলকাতার। মানে সেখান থেকেই মানে বড় হওয়া। মা তো বর্ন অ্যান্ড ব্রট আপ, আর বাবা মানে জন্ম হয়েছিল ওপারবঙ্গে, পূর্ববঙ্গ ছিল যেটা, তারপরে ছোট বয়সেই চলে আসেন এপারে, পড়াশোনা সব কিছুই কলকাতায়। সবাই আত্মীয় স্বজন যারা সকলেই কলকাতায়, কিন্তু বিষয়টা হচ্ছে মা বাবা তো নেই এখন, আর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটাও সেরকম মানে নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার বিয়ের পর থেকে এই 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 মিস্টার চ্যাটার্জি এবং এনার ফ্যামিলি একদমই চাইতেন না যে আমি আমার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখি। মানে একদমই না, কোনোভাবেই রাখি না। ফোনে যোগাযোগ বা না কোথাও যাওয়া বা না তাদের কেউ আসতে বলা, একদমই ছিল না। এবার তার ফলে কি হয়, ক্রমশ আমি যদি কারোর খবর না রাখি, তাদের সঙ্গে যোগাযোগ না করি, না যাই, বা তাদেরকে না আসতে বলে, অটোমেটিক্যালি আস্তে আস্তে সম্পর্কটা হয়ে যাবে। তাও আমার জ্যাঠতুতো দিদি অনেক বড়, আমার প্রায় মায়ের বয়সী, আমার থেকে প্রায় 19-20 বছরের বড়। তো দিদি অনেকবার আসতে চেয়েছে, দিদির ছেলেরা মানে দিদির 2 ছেলে, 2 বৌমা, 2 নাতি, মানে 2 ছেলের একটি করে ছেলে। তো তারাও মাঝে মাঝে কখনো বড় বোন বলেছে যে মাসিন একটু আমি মানে ওর মিসেসকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আসার কথা। আমাকে প্রত্যাখ্যান করতে হয়েছে এই বলে যে মেশো তো ঠিক নাই, যদি পরিস্থিতি হয় আমি বলবো। মানে চেয়েও আমার মানে একমাত্র সম্পর্ক মানে সরাসরি যেটুকু আছে, যেটুকু বলতে খুব কমই মানে ফোন হয় বা হয়, তবুও ওই জ্যাঠতো দিদি জামাইবাবু আছেন, জামাইবাবু তো অনেক বয়স হয়ে গেছে এখন, সেই 85-86 বছর বয়স হবে। তো মাঝে মধ্যে সেটুকু, আর বাদ বাকি বাবার বাড়ির দিকেও কারোর সঙ্গে যোগাযোগ নেই, আর মায়ের বাড়ির দিকে তো প্রশ্নই নেই, কারণ তারা মানে আমার বিয়ের সময় এসেছিলেন এবং যেরকম দেখেছিলেন এদের ব্যবহার আচার আচরণ, তো তারা সম্পর্ক করেননি, আর তারা একটু বেশি মাত্রায় একটু হাইফাই। তো সেই জন্য আমার বিয়েটা মানে আমি হচ্ছি সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে আমি হচ্ছি সবথেকে দরিদ্র, বুঝেছো তো, সেই জন্য আমার সঙ্গে খুব একটা করেনি। আর যেহেতু দরিদ্র হলেও হয়তো বা রাখতো যদি ব্যবহারটা মানে এদের দিক থেকে যদি থাকতো, তো এরা তো আমাকে রাখতেই দেয়নি, তো আমি কিভাবে রাখবো? একদমই না, মানে কোনো আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারোর সঙ্গে কাউকে আসতে বলা যাবে না, কারোর কাছে যাওয়া যাবে না, ফোনে কথা বলা যাবে না, যোগাযোগ রাখা যাবে না, মানে কোনো রকমই না। তো এই গেল আত্মীয় স্বজন, তাই জন্য এটা পুরো মাইনাসই, ধর কোনো প্রশ্নই নেই।
আচ্ছা, তারপরে হ্যাঁ, হ্যাঁ, কেউ বলেছ যে তুমি বাড়ি ছেড়ে যাবে না। এত বছরের তোমার ইয়ে যখন, তখন যাবে না। হ্যাঁ, এটা ঠিকই। কি আর কি বলো তো? মানে ওই যে যেটা বলেছি আমি শাঁখের করাত, আমি যদি যাই ধরো, হ্যাঁ, তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি যাই। এবারে তো একা। একে তো হাতে ওষুধ তুলে দিতে হয়। খাবারটা না হয় আমি যেখানে হোম সার্ভিস সেখানে বললাম, তারা খাবার না হয় দিয়ে গেল। হ্যাঁ, আমি আমি না হয় অনলাইনে পেমেন্ট করে দিলাম, সব মানলাম। কিন্তু ওষুধ না খেলে তো সেই ঠিক থাকবে না, সে তো না যেতে পারবে স্কুল। তারপরে ঘর বাড়ি দরজা ফরজা খুলে রেখে হয়তো বেরিয়ে চলে গেল রাস্তায়। হ্যাঁ, সব খুলে, অরক্ষিত ফ্ল্যাট। আর গেলে পরে কি বলো তো, যারা এখন আমাকে মানে হয়তো বলবে চারিদিকের এখানে যে হ্যাঁ এভাবে থাকা যায় না, চলে যাও। এবার আমি যাওয়ার পর এখান থেকে ফোন যাবে, হয়তো যাওয়ার মানে 2-3 দিনও কাটবে না যে ফোন যাবে যে এইভাবে কী করে রেখে চলে গেলে, এরকমভাবে অসুস্থ, দেখো এরকম করছে, এভাবে করছে আমাদের কাছে এসে। আর যেহেতু উনি খুব ভালো অভিনয় করতে পারেন, তোমাদের বলেইছি, খুব ভালো অভিনয় করতে পারেন, মানুষের কাছে গিয়ে কেঁদে কেটে মানে একটা সিন ক্রিয়েট করবেন। এবার তখন 2 দিন পরে আমাকে পরিমরি করে আসতে হবে। এবার যাওয়া আসার একটা খরচও তো রয়েছে, যথেষ্ট খরচ রয়েছে ব্যাঙ্গালোরে যাওয়া ফ্লাইটে। আর আমি তো যতদিন যাচ্ছি আমি কোনো দিন ট্রেনে যাইনি, ফ্লাইটেই গেছি, তার কারণ সময়টা বাঁচানোর জন্য। এটাই হচ্ছে মূল বিষয়। ট্রেনে যেহেতু 2 দিন লেগে যাবে, তো সময়টা বাঁচানোর জন্য যাওয়া। তো ভাবো সব কিছু মিলিয়ে মিশিয়ে সেটা তো সম্ভব নয়, যাবো আবার চলে আসতে হবে, এসে সেই আবার যথা পূর্বং তথা পরং একই অবস্থা। তো আমার এই সিচুয়েশান কাটবার নয়, এবং কোনো সলিউশন নেই, কোনো সলিউশন নেই। সলিউশন একটাই, যতদিন আমি বেঁচে আছি আমাকে এইভাবেই চলতে হবে। তো এইভাবেই চলছি, সব কিছু ইয়ে করি। তো তাপসী বোধহয় বলেছ শিলিগুড়ি যে আমার কাছে চলে এসো, আমার কাছে থাকবে। অনেক অনেক ভালোবাসা তোমাদের কাছে। এই ভালোবাসাটা পেয়েছি যে, এই যে তুমি বলেছো, এতে মন মানে ভরে গেছে। এই ভালোবাসাটা সত্যি কোনো, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। হ্যাঁ, তো আরও কেউ বলেছো, দাঁড়াও আমি তো ভুলে যাই, ভুলে যাব। আমি দেখলাম এখনই কমেন্টস, হ্যাঁ, মানে দেখলাম আবার ভুলে গেলাম যে কি। ও, ডাক্তার দেখানোর কথা বলেছে একজন, যে একটু ডাক্তার দেখাও, তাহলে আমি এরকম আমার পরিচিত একজনকে দেখেছি, ডাক্তার দেখানোর পর কিন্তু তার ঠিক হয়ে গেছে। এনাকে 2007 সাল থেকে ডাক্তার দেখানো হচ্ছে। আমি আমার বিয়ের পরে আর কি, তার আগে তো দেখায়নি, এরা চিকিৎসা করেনি কোনো। আমার বিয়ের পরে যখন মানে বেশি রকম বাড়াবাড়ি হলো, বাস্ট হলো, তখন 2007 সাল থেকে আজ পর্যন্ত, এই 2024-এর আজকে 21শে সেপ্টেম্বর, পুরোপুরি মেডিকেল সুপারভিশনের আন্ডারেই থাকেন। সাইকিয়াট্রিস্ট দেখানো হয়, কাউন্সিলিং করা হয়েছে, সমস্ত মেডিসিন চলে, মেডিসিনের ওপরেই একদম টোটালি। ব্যাঙ্গালোরে গিয়ে নিমহ্যান্সে দেখানো হয়েছে, প্লাস নারায়ণাতে দেখানো হয়েছে। মানে একটা দিনের জন্য মেডিসিন বন্ধ হয় না, একটা দিনের মানে উইদাউট মেডিকেল সুপারভিশন কখনও থাকেন না। কাজে এটা দীর্ঘদিন ধরে এই ট্রিটমেন্ট আমি কিন্তু করে যাচ্ছি, মানে মানে একাই, সম্পূর্ণ একাই কিন্তু করে যাচ্ছি সোললি। তার পরিবারে খুব আপত্তি ছিল ট্রিটমেন্ট করাতে, তারা চায়নি, একদম বাধা দিচ্ছিল, অনেকভাবে বাধা দিয়েছে অনেকবার, কিন্তু সেগুলো অগ্রাহ্য করেই আমি করে আজ পর্যন্ত এই জায়গায়, এই পরিস্থিতি। তো মেডিসিন খাওয়ার পরও মানে এটা হচ্ছে শুধুই যে তার ইয়ের, তা নয়। এবার যে প্রশ্নটা এর আগে আমাকে অনেকে করেছো যে যে এরকম হবে সে তো সবার ক্ষেত্রেই খারাপ ব্যবহার করবে, তাই না? সে যখন তার স্কুলে যায় বা অন্যান্য যদি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তখন তাদের সঙ্গেও তো করবে না, তা কারোর সঙ্গে করে না, আমার সঙ্গে। তার মানে বুঝতে পারছো, সবটা কিন্তু অসুস্থতা নয়, অনেকটাই ইচ্ছাকৃত, অনেকটাই ইচ্ছাকৃত। এবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে অশান্তি করব মনে করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে মনে করে যে ভালো থাকবো না, ভালো থাকতে দেব না, তাহলে আমার মনে হয় কোনো মেডিকেল সায়েন্সের পক্ষে সম্ভব নয় যে তাকে ঠিক করা। কারণ এটা তো ইচ্ছাকৃত। আমি যদি এখন ইচ্ছা করে বলি ধরো আমি মানে সম্পূর্ণ সুস্থ, আমি মেডিসিন নিচ্ছি, আমি আমার সুগার প্রেশার সব আমার কন্ট্রোলে রয়েছে, তারপরেও যদি আমি গায়ের জোরে ইয়ে করি যে না আমার প্রেশার বেশি, না আমি উঠতে পারছি না বিছানা থেকে, আমার মাথা ঘুরছে, আমি প্রেশারের জন্য নড়তে পারছি না, যদি এই কথা আমি বলি, তাহলে তো সত্যের অপলাপ হবে, তাই না? আমার প্রেশার হাই, সব কিছু, কিন্তু এই মুহূর্তে আমি জানি না, অনেক দিন মাপা হয়নি, কারণ আমার প্রেশারের যে ইয়েটা, যেটা ডিজিটাল মেশিন যেটা, সেটা নষ্ট হয়ে গেছে, অনেক বছর আগের কেনা, তো আবার অনলাইন থেকে একটা আনতে হবে। এখন অনেকটা দামও বেড়ে গেছে দেখছি।
তো যাই হোক, তো এইরকম আর কি। আমি যদি মনে করি, দেখো আমি যেদিন বলি যে পারছি না শরীরে, সেদিন কিন্তু সত্যি, কারণ আমার এটা ওষুধের সাইড এফেক্ট, তোমাদের বারবারই বলছি। এটার জন্য কিন্তু আমি পারছি না, পারি যখন, তখন কিন্তু সত্যিই পারি না। তা না হলে আমার মনের জোর মানে অসীম। আমার এতগুলো ওটি হয়েছে, আমার এতগুলো রোগ, তারপরেও কিন্তু আমি চলি। এবার এর কিন্তু ভালো হওয়ার বা ভালো থাকার ন্যূনতম ইচ্ছে নেই যে নিজে ভালো থাকবো, এবং আমার সংসারটা তো মানে এটা তো আমার সংসার। আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু বহুদিনই, আজ শুধু আজকের দিন বলে না, তবুও বলছে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তার সঙ্গে তার কেউ সম্পর্ক রাখে না, না তার ভাই না তার বোন, তারা পরিচয়ই দেয় না যে ভাই বলে। হ্যাঁ, কেউ পরিচয় দেয় না। এই তো ফোন করছিল, নিজে মুখে আজকে আমাকে বললো যে আমি অনেকবার ফোন করেছি, ওনার বাবাকে ফোন ধরেনি, ফোন ব্লক করে দেওয়া আছে। আমি জানি সেটা খুব ভালো করে, যে ফোন ব্লক করে, এর আগেও আমি বলেছি যে ফোন ব্লক করা আছে, শুধু শুধু করে কী লাভ? শুধু শুধু করে ফোন ব্লক, তো তোমার ফোন তো ধরবে না। এবার ফোন ধরেন না। এবার সেটা আমাকে বলছে যে, তো বিষয়টা হচ্ছে যখন তার নিজের লোকজন, আমি তো ধরো চরম শত্রু, আমি তো মানে সব থেকে খারাপ পৃথিবীর, এবং সব থেকে তার চরম শত্রু। আমার কথা বাদ দাও, তার যারা নিকটজন, তার যারা নিজের লোক, তার যারা আপনার জন, তারা তার সঙ্গে সম্পর্ক রাখে না। তারা তাকে বাড়িতে গেলে 5-10 মিনিটের বেশি তার সেখানে ঠাঁই হয় না। সে ফোন করলে কেউ ফোন রিসিভ করে না, বা কেউ ফোন করে তার কোনো খোঁজ খবর নেয় না কোনো দিন, দিনের পর দিন। তৎসত্ত্বেও সে যখন জানে যে তাকে কেউ দেখার নেই আমি ছাড়া, এটা জানবার পরও সে কিন্তু আমার সঙ্গে এই আচরণগুলো করে যায়, দিনের পর দিন করে চলে। কেন না? এটাতে এক ধরনের তার রিক্রিয়েশন, এটাতে অদ্ভুত ধরনের তার একটা আনন্দ হয়। ওই যে আমার চোখের জল দেখলে, আমাকে ভেঙে পড়তে দেখলে, এটা তার এক ধরনের আনন্দ হয়। এটাও অবশ্যই এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার, অবশ্যই, কারণ মানসিকভাবে এই জিনিসটা, এটাও একটা রোগ, যে অন্যকে আঘাত দিয়ে তার চোখের জল দেখলে সেটা ভালো লাগা, সেটাতে কোথাও গিয়ে মনে হয় যে আমার পৌরুষত্ব বিরাট জাহির হলো। বুঝতেই পারছো এদেরকে আদৌ পুরুষ মানুষ বলা যায় কিনা, তোমরাই বলো। বলবে যে নিন্দা করছো, স্বামী নিন্দা মহাপাপ। নিন্দে নয়, যেটা বাস্তব সেটা বলছি। আমার জীবনে যেটা যাচ্ছে, যখন আমাকে নিয়ে আমাকে যা খুশি বলা হয়, সেটার শুধু কোনো ইয়ে নেই না। আমরা যদি, স্ত্রীরা যদি মুখ খুলে বলি, তখন স্বামী নিন্দা মহাপাপ। নিন্দে কখন করে? নিন্দা মানে কি? সে আমার সঙ্গে কি করছে সেইটা তুলে ধরছি। কখন করে মানুষ? কখন বলে? যখন তার একদম দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন তার মানে কিছুই করার থাকে না। অকারণে কেউ বলো তো যে আমাকে খুব ভালোবাসে, খুব ভালো আছি আমি, তারপরে কেউ বানিয়ে বানিয়ে বলবে যে আমি ভালো আছি। দেখো না কি সুন্দর অন্যান্য ইয়েতে দেখি, কি সুন্দর বাড়ির সবাই মিলে দেখাচ্ছে, এর সঙ্গে কথা বলছে, ওর সঙ্গে কথা। আমার তো কিছু নেই, একা একা যা করি এইভাবে। হ্যাঁ, আজকে যদি ঠিকঠাক একটা নর্মাল ইয়ে হতো, তাহলে তো দেখা হতো, তার দুজনে বসে হয়তো চা খাচ্ছি, গল্প করছি, টিভি দেখছি, মুভি দেখতে যাচ্ছি। এখন না, আমি আগের কথা বলছি, মুভি দেখতে যাচ্ছি, তো হতেই পারতো, তাই না? তো সেটা হয় না। হ্যাঁ, আগে হয়েছে, মানে একবারেই যে কখনো হয়নি না, মাঝে মাঝে একটু হয়তো 10-12 একটু ঠিক, তো তার মধ্যেই হয়তো দেখেছি, হয়তো দেখা গেল একটা দুটো মুভি দেখেছি। হ্যাঁ, মানে 2-3 বছর আগের পুজোর সময় বলেছে, একটু ঠিক হয়তো মুভি দেখেছি। তো এইটাই হয়েছে যে আমি ঠিক আছি, তারপরেও আমি বানিয়ে বানিয়ে বলবো, এটা তো নয়। কেন বলতে যাব? কি লাভ আমার? আমার তো কোনো লাভ নেই এই সমস্ত বানিয়ে গল্প কথা বলে। তো এটাই হলো ব্যাপার। না আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতে দিয়েছে, ইভেন আমার বাবার সঙ্গে যাতে আমি সম্পর্ক না রাখি, একবার উঠে পড়ে লেগেছিল সে এবং তার পরিবার, যাতে আমি বাবার সঙ্গে সম্পর্কটা একদম কাট অফ করে দিই। এবং আমাকে বাধ্য করেছিল, মানে যে দিন 4-5 বাবার সঙ্গে মানে কোনো যোগাযোগ না করতে বাধ্য করেছিল, দিন 4-5। তো তারপরে আবার আমি যথারীতি পারিনি, সেই নিয়ে অনেক অত্যাচার হয়েছে আমার ওপর, অনেক কিছু। তো তারপর মানে আমি আবার ইয়ে করেছি, মানে যেখানে বিয়ের আগে পরিষ্কার আমি জানিয়ে দিয়েছিলাম আমার বাবার কিন্তু আমি ছাড়া কেউ নেই, আমার কিন্তু দেখতে হবে বাবাকে। সেটা নিয়েও অনেক প্রশ্ন বিয়ের পরে এসেছিল, কী ধরনের দেখা, সেখানে গিয়ে থাকতে হবে নাকি, তাকে ঘর জামাই হিসাবে নিয়ে যাচ্ছে নাকি, কি অশান্তি দিয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। কোথা থেকে শুনে আসতো না, নিজেদের বানানো। হ্যাঁ, যে কোথায় নাকি লোকেরা বলেছে যে এই তো এবার তো আপনি ঘর জামাই হয়ে যাচ্ছেন,
কারোর যদি ঘর জামাই রাখার ইচ্ছা, প্রথম কথা আমার বাবা অসম্ভব রাশভারী মানুষ ছিলেন, তিনি কখনো অ্যালাউ করতেন না যে আমার বাড়িতে এসে মেয়ে বিয়ের পরে এসে 1 মাস 2 মাস থাকবে, সেটাই অ্যালাউ করতেন না, সেখানে জামাই এসে থাকবে তো একদমই কোনো প্রশ্নই ছিল না। তিনি নিজেও শ্বশুরবাড়ি গিয়ে কোনো দিন রাত কাটাননি। মানে একদম পরবর্তী সময় যখন আমার মানে একদম শেষ দিকে, মানে মা মারা যাওয়ার বছর 2 আগে থেকে, তখন হয়তো গিয়ে 1 দিন কি 2 দিন থেকেছেন আর কি। তখন তো ওনারও বয়স হয়ে গেছে যথেষ্ট, বাবারও, তো সেই হিসেবে তো কখনোই ঘর জামাই রাখার কথা নয়। আর যদি ঘর জামাই রাখার মনোভাবই থাকবে, তাহলে এরকম বড় পরিবারে মেয়ের বিয়ে দেবেন কেন? বড় পরিবার বলতে এই পরিবারে তো ছিল ছেলের বাবা মা মাসি ভাই বোন সব ছিল আমার যখন বিয়ে হয়, তো সবাই ছিল, এরকম বড় পরিবারে দেবেন কেন? তাহলে সেরকম দেখতেন, সেরকম সম্বন্ধ এসেছিলো যেখানে ছেলে আর মা, এবং খুব একটা ভালো খুব অবস্থা নয়, চাকরি করে ছেলে মোটামুটি ভালো, এবং তাদের ঘর বাড়িও ছিল না। তাহলে যদি তাই চাইতেন, তাহলে সেই রকম জায়গায় বিয়ে দিতেন যে আমার কাছে ঘর জামাই থাকবে, তাই না? তো এই সব বলেও অনেক 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 টর্চার করেছে সে এবং তার বাড়ির লোক, সম্পূর্ণ বানিয়ে কাল্পনিক। হ্যাঁ, এ ওই বললো, সে তাই বললো, এইগুলো বলে বলে সে অনেক করেছে, অনেক। তো এটাই বললাম যে তোমরা যে বলছো, হ্যাঁ, জায়গা ছেড়ে যাওয়াটা আমার সত্যি সম্ভব না, কারণ এই ফ্ল্যাটের পেছনে আমার কন্ট্রিবিউশন আছে। আমার মানে যৌথ নামেই ফ্ল্যাট, যেহেতু আমার কন্ট্রিবিউশন মানে ফ্ল্যাটটা বুকিংই হতো না আমি যদি সেই সময় টাকা না দিতাম। তো ফ্ল্যাট বুকিং বলো, অনেক কিছু, মানে মেঝের টাকা বলো, ইয়ে বলো, সব কিছু বলবে যে ফ্ল্যাটে আবার মেঝে কি না। এদের এই যে প্রমোটার, এরা খুব বাজে, এদের মেঝে করতো, এরা মানে দায়সারাভাবে করতো, মানে খুব অর্ডিনারি মোজাইক দিত, এবং সেই মোজাইক 2 দিন পরে উঠে যেত। সেটা আমি জানতাম আগে থেকে, এবং অনেক যুদ্ধ করে সেই মানে মিস্টার চ্যাটার্জি অনেক অশান্তি করেছেন এই নিয়ে, অনেক যুদ্ধ করে মেঝেটা আমি করেছি বলে আজকের ডেটে দাঁড়িয়ে আমার মেঝেগুলো ওই উঠে চলে যাচ্ছে না। বহু জনকে মেঝে ভেঙে নতুন করে টাইলস বসিয়ে মেঝে করতে হয়েছে আমার আশেপাশে আমার পড়শিদেরকে। হ্যাঁ, তো এই হলো, এই যে ফ্ল্যাটের পিছনে আমার কন্ট্রিবিউশন রয়েছে, এই সংসারের পিছনে আমার কন্ট্রিবিউশন রয়েছে, জিনিসপত্র যা কিছু রয়েছে সব কিছু আমার করা, সেইটা ছেড়ে বেরিয়ে যাওয়া একবারে, এটা সত্যিই হয় না। আর এই লোকের সঙ্গে থাকাও সত্যিই যায় না, আর পারা যাচ্ছে না, বয়স তো বাড়ছে। হ্যাঁ, বয়স বাড়ছে, মনের জোর যতই চেষ্টা করি, কোনো না কোনো সময় তো ভাঙেই মনের জোর। দিনের পর দিন আমি পজিটিভ থাকতে চাইলেও কেউ যদি দিনের পর দিন নেগেটিভিটি ছড়ায়, আর সব সময় নেগেটিভিটি, সব সময় নেগেটিভ কথাবার্তা, সব সময় নেগেটিভিটি, মেয়েকে ফোন করেও নেগেটিভিটি দেওয়া, আমাকে তো দিচ্ছে, আমি তো নেগেটিভ আবহাওয়ায় বাস করছি, কিন্তু মেয়েকে ফোন করেও নেগেটিভিটি দেওয়া। ভাবো, মেয়েটা এত দূরে আছে একা নিজের মতো, সেখানে তাকে নেগেটিভিটি দেয়, একটা ভালো কথা না, একটা ভালো কথা না, সবসময় নেগেটিভিটি, সবসময় নেগেটিভ কথাবার্তাই। তো এই রকম মানুষ নিয়েই আমার কিছু করার নেই। বললাম তো, আমি যতদিন জীবিত আছি এই সমস্যার সমাধান কোনো দিনই হবে না। আমি যেদিন চলে যাব সেই দিনই একমাত্র এই সমাধান হবে, তাছাড়া আর হবে না। তো এইটুকুই বললাম তোমাদের উত্তরের। অনেকে জানতে চেয়েছো, অনেকে আমাকে, কেন আমি লাইভে আসছি না। শরীর ভালো থাকে না, মন ভালো থাকে না, শরীরের থেকে বড় হচ্ছে মন ভালো থাকে না, ইচ্ছে করে না, এইরকম পরিবেশে ইচ্ছে করে না আর বসে লাইভ করি, ইচ্ছে করে না। এটাই হলো ব্যাপার। লাইভে দেখতে পাচ্ছ না, অনেকেই বলছো, আমি দুঃখিত সবার কাছে, কিন্তু আমি এই জন্যে পারছি না। তো এই আজকের মতন, তোমরা সবাই ভালো থেকো, তোমরা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু যারা এখনও আসোনি আমার পরিবারে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।